বিসমিল্লাহির রহমানির রহিম। আমোদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং তার অভিভাবকদের জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, যেটা আমি আগেই শুরু করেছি, সেটাই কন্টিনিউ করব, অর্থাৎ অব্যাহত রাখব। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা কি? যে কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার, এবং ইলেকট্রনটি নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে আবর্তন করে, এসব বিষয় প্রকাশের জন্য সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আবার আমি সংখ্যাটা বলি যে কোয়ান্টাম সংখ্যা কোনো একটি ইলেকট্রন কোনো শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার, এবং ইলেকট্রনটি নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে আবর্তন করে, এসব বিষয় প্রকাশের জন্য সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। এক নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বৃত্তাকার কক্ষপথ বা সেল প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। n এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, 2, 3। 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, 3 হলে তৃতীয় শক্তি স্তর, 4 হলে চতুর্থ শক্তি স্তর। 2 নম্বর হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা L। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপবৃত্তাকার কক্ষপথ বা অরবিটাল প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। L এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 0 থেকে -1 পর্যন্ত, 0 থেকে -n পর্যন্ত, 0 থেকে -n পর্যন্ত। তারপরে হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের বিন্যাস প্রকরণ দিক বিন্যাস প্রকরণ করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। একে আমরা m দ্বারা প্রকাশ করি, m এর মান ±l। আচ্ছা, আর একটা 4 নাম্বার হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা s দ্বারা, অর্থাৎ কোনো ইলেকট্রনের অরবিটাল পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশ করে তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। এর মান হলো +12 অথবা -12, দুইটা। একটা উভমুখী স্পিন, উপরেরটা হলো +12 আর নিচে যদি হয় সেটা হবে -12। আচ্ছা, এখন আমরা কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে আমরা কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে অরবিটালের ধারাক্রম আমরা দেখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n হয়, n এর মান যদি 1 হয় তাহলে এটা প্রথম শক্তি স্তর, এটাকে k শেল বলা হয়, k শেল। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান হবে 0 এবং এর উপর স্তর হলো 1s
আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান m ও 0 এবং এটা অরবিটাল হলো 1s। এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো প্লাস হাফ মাইনাস হাফ। আচ্ছা, সেকেন্ড, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে, এই শক্তি স্তরকে বলা হয় এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে 0 হতে পারে, 1ও হতে পারে। তাহলে 0 হলে হবে এটা উপস্তর 2s, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলো 0 এবং অরবিটাল হলো এটা 2s, স্পিন হলো প্লাস হাফ মাইনাস হাফ। আচ্ছা, এটা যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সেলে যদি 1 হয় তখন এটার উপস্তর হবে 2p এবং ম্যাগনেটিক কোয়ান্টাম আমরা জানি 2p অরবিটাল 3টা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা +1 0 -1 হবে। এখানে যদি +1 হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তাহলে হবে 2px, এখানে প্লাস হাফ মাইনাস হাফ স্পিন। 0 যদি হয় তাহলে 2py প্লাস হাফ মাইনাস হাফ স্পিন, -1 হলে 2pz প্লাস হাফ মাইনাস হাফ হলো স্পিন। আচ্ছা, আমরা যদি 3 নম্বর শক্তি স্তরে যাই, 3 নম্বর শক্তি স্তরকে আমরা KLM বলি। এম এর সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো 0 এবং 2। আচ্ছা, 0 হলে হবে এটা 3s আর এটা হবে 3p, 2 হলে হবে 3p। এখানে 3p এবং 0 1 2 0 1 2 0 1 2 আর 3d হবে, 2 হলে হবে 3d। তাহলে 3টা অরবিটাল এখানে আসলো। 0 হবে 3s যেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0, আর এখানে হলো +1 0 -1, আর এখানে হবে +2 0 -2। হ্যাঁ, এখানে আরও হবে +1 আর এখানে হবে -1। তাহলে 5টা, মোট 5টা অরবিটাল হবে এখানে। তাহলে এখানে হবে +1/2 এবং -1/2। এখানে অরবিটাল 5টা হবে। হ্যাঁ, ডি অরবিটাল 5টা, 1 2 3 4 5। ওকে, তাহলে আমরা এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আসি অরবিটাল কাকে বলে। অরবিটাল হলো পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথকে অরবিট বলা হয়। অরবিট কাকে বলে? যে পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথকে অরবিট বলে। যেমন KLM অর্থাৎ K শেল, M শেল, L শেল, M শেল, N শেল ইত্যাদি। আর অরবিটাল হলো যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। অরবিটাল হলো SPDF। আমরা এখন এটা মুছে দেই।
আমরা অরবিট এবং অরবিটালের কথা বললাম। অরবিট এবং অরবিটাল, এদের মধ্যে পার্থক্য তোমরা দেখবে। পার্থক্য হলো, প্রথমে সংজ্ঞা বলবে যে অরবিট হলো যে নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রন অবস্থানের, এটা হলো অরবিটাল। আর অরবিট হলো পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথকে অরবিট বলে। নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথকে অরবিট বলে। অরবিট বলে, হ্যাঁ, যেমন কে, এল, এম ইত্যাদি। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথকে অরবিট বলা হয়, যেমন কে শেল, এল শেল, এম শেল ইত্যাদি। আর অরবিটাল হলো নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক, নিউক্লিয়াসের চতুর্দিকে নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রন, নির্ধারিত ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা। নির্দিষ্ট শক্তি ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে। তাকে অরবিটাল বলে। যেমন এস, পি, ডি, এফ, এই চারটা আমরা অরবিটাল জানি। অর্থাৎ অরবিটাল হলো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন আবর্তনের সম্ভাবনা সর্বাধিক সম্ভাবনা অঞ্চলকে বলা হয় অরবিটাল। নিউক্লিয়াসের চতুর্দিকে সর্বাধিক ইলেকট্রন অবস্থানের সম্ভাবনাকে বলা হয় অরবিটাল। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে যেসব অঞ্চলে নিউক্লিয়াস পাওয়ার সম্ভাবনা বেশি তাকে বলা হয় অরবিটাল। অরবিটাল চার প্রকার হতে পারে, এস, পি, ডি এবং এফ। এস অরবিটাল হলো এস অরবিটাল একটি, আর ইলেকট্রন দুটি, সর্বোচ্চ ইলেকট্রন দুটা থাকে, দুটি। পি অরবিটাল তিনটি, ইলেকট্রন হলো 6টি, সর্বোচ্চ ইলেকট্রন 6টি থাকতে পারে। ডি অরবিটাল হলো 5টি, এটা ইলেকট্রন থাকে 5 দুগুণে 10টি। আর এফ অরবিটাল 7টি, এর ইলেকট্রন থাকে 14টি। অর্থাৎ
কোনো অরবিটালে একটি অরবিটালে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ এস অরবিটাল যেহেতু একটি, এখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটাল 3টি, এখানে 6টি ইলেকট্রন থাকতে পারে। ডি অরবিটাল 5টি, এখানে 10টি ইলেকট্রন থাকতে পারে। এবং এফ অরবিটাল 7টি, এখানে 14টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এ গেল অরবিট এবং অরবিটাল। আচ্ছা, এরপরে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এখন আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। পরমাণুর ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, পরমাণু ইলেকট্রন বিন্যাস কি? যে পরমাণুর বিভিন্ন অরবিটাল, পরমাণু বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের বিভিন্ন অরবিট ও অরবিটালে ইলেকট্রন নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। অর্থাৎ পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস কতগুলো নিয়ম মেনে চলে। তাহলে এটা কি? পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো বিভিন্ন অরবিটালে, পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকাকে ইলেকট্রন বিন্যাস বলে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস কতগুলি নিয়ম মেনে চলে। যেমন তিনটা নিয়ম মেনে চলে। একটা হলো পলির বর্জন নীতি। পরমাণুর ইলেকট্রন বিন্যাস তিনটি নিয়ম মেনে চলে। এক নাম্বার হলো তিনটি নিয়ম। এক নাম্বার হলো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি? যে পলির বর্জন নীতি হলো একটি পরমাণুতে অবস্থানরত দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। একটি পরমাণুতে অবস্থিত দুটি ইলেকট্রনের, পলির বর্জন নীতি হলো একটি পরমাণুতে অবস্থিত দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কখনো
এক হতে পারে না। যেমন আমরা হিলিয়াম পরমাণু দেখি, হিলিয়াম হলো 2, এখানে প্রথম ইলেকট্রন 2 মানে হলো 1s2, প্রথম ইলেকট্রন n equal to 1, n equal to 1, l equal to 0, m equal to 0, কিন্তু s equal to plus half। আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য n equal to 1, l equal to 0, m equal to 0, s equal to minus half। তাহলে আমরা দেখলাম কি যে হিলিয়ামে 1s2 এখানে 2টা ইলেকট্রন আসছে, এর প্রথম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান 0, স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ। খালি এখানে দ্বিতীয় ইলেকট্রনের বেলায় n এর মান 1, l এর মান 0, m এর মান 0, তিনটাই ঠিক আছে, তিনটা কোয়ান্টাম সংখ্যার মান 1 দুইটা ইলেকট্রনের, কিন্তু s এর মান মাইনাস হাফ, অর্থাৎ চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটা ভিন্ন। তো এইটাই হলো পলির বর্জন নীতি। অর্থাৎ পলির বর্জন নীতিটা কি, যে একটি পরমাণুতে অবস্থানরত দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, অর্থাৎ তিনটার মান এক কিন্তু অন্যটার মান আলাদা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এটা হলো পলির বর্জন নীতি। এরপরে আমরা আসবো দ্বিতীয়টাই। দ্বিতীয়টা কি, আহ্বাও নীতি। 2 নাম্বারটা হলো আহ্বাও নীতি। আহ্বাও নীতি কি, অর্থাৎ বিল্ডিং আপ প্রিন্সিপাল। আহ্বাও নীতি হলো মৌলের পরমাণুতে শক্তি উচ্চক্রম অনুসারে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। আহ্বাও নীতি হলো মৌলের পরমাণুতে শক্তির উচ্চক্রম অনুসারে, অর্থাৎ নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ এরকম আমরা যদি লিখি 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, আবার 2p, 3p, 4p, 5p, 6p, 6p, 7p, তারপরে দিক 3d, 4d, 5d, 6d। আচ্ছা, এরপরে আমরা দিই 4f, 5f। তাহলে কি দেখা যায়, 4f, 5f। তাহলে এখানে এটা প্রথমে আসবে 1s প্রথমে, তারপরে হলো 2s, 2p, 3s, 3p, 4s, তারপরে 3d, 4p, 5s, তারপরে হলো 4d, তো এটা হলো যে অরবিটাল সমূহের শক্তিক্রম।
অরবিটাল সমূহের শক্তিক্রম, বুঝছো? অরবিটাল সমূহের শক্তিক্রম, অর্থাৎ এখানে এই শক্তিক্রম অনুসারে আবহাওয়া নীতিতে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 1 এর সবচেয়ে নিম্ন শক্তি এবং এরপরে 2s, এভাবে 2p 2s, এরপরে 3p 4s, এরপরে 3d, অর্থাৎ 4s এর চেয়ে 3d বেশি শক্তি, এই জন্য 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3d-তে। একে বলা হয় আহ্বায়ক নীতি। এখন এই আহ্বায়ক নীতিটা আমার n+l সূত্র অনুযায়ী এটা করা হয়। যেমন তোমার 3d-র বেলায় n = 3 আর l = 2, তাহলে n+l হলো 3 + 2 = 5। আর 4s এর বেলায় হলো কি, 4s এর বেলায় n = 4 আর l = 0, তাহলে n+l হলো l = 4 + 0 = 4, অর্থাৎ 3d হলো 5 n+l আর 4s হলো 4, কাজেই 3d 4s এর চেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করবে, তারপরে 3d-তে। আচ্ছা, এরপরে আরেকটা তোমাদের নীতি আছে, সেটা হলো হুন্ডের নীতি। হুন্ডের নীতি আমরা আলোচনা করি যে হুন্ডের নীতিটা কি। হুন্ডের নীতি, হুন্ডের নীতি হলো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি একটি করে তোমার একটি করে প্রবেশ করবে, একমুখী স্পিনে প্রবেশ করে, প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে, তাই না? যেমন নাইট্রোজেনে 7, হুন্ডের নীতি। 3 নাম্বারটা হলো হুন্ডের নীতি। এখানে 7 নাইট্রোজেন, এখানে তোমার 1s2 2s2 2px1 2py1 2pz1, অর্থাৎ এটা এভাবে লিখতে পারি বক্স অনুযায়ী। হ্যাঁ, 1 1 1 তিনটা। আচ্ছা, আর অক্সিজেন হলো 8O, এখানে 1s2 2s2 2p2x 2py1 2p1z। এখানে 2px-এ 2টা ইলেকট্রন প্রবেশ করছে, যেহেতু একটু বেশি সেই কারণে। তাহলে এখানে হুন্ডের নীতিতে আবার বলি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর প্রাপ্যতা অনুসারে অবশিষ্ট ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। অর্থাৎ নাইট্রোজেনের বেলায় 2p-তে 2px 2p1 2pz একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে, কিন্তু অক্সিজেনের বেলায় যেহেতু একটা ইলেকট্রন বেশি, এই জন্য এটা প্রাপ্যতা অনুসারে প্রত্যেকটাতে একটা করে একমুখী স্পিনে যাওয়ার পরে 2px-এ জড় হয়েছে, বিপরীতমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করে। তা আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা। তো তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আগামী ক্লাসের জন্য ধন্যবাদ।